জ্বলছে আগুন, পুড়ছে বাস, চারিদিকে সর্বনাশ। জ্বলছে গোটা বাংলাদেশ। যে দেশ একদিন এই দেশের সঙ্গে অখণ্ড ভারতের অংশ হিসাবে ছিল, সেই দেশ আজ জ্বলছে আগুন, পুড়ছে বাস, চারিদিকে সর্বনাশ। বাংলাদেশ জুড়ে এখন শুধু ধ্বংসের ছবি। কখনো মেট্রো স্টেশন, কখনো সংবাদ মাধ্যমের অফিস, কখনো জেলখানা। তাণ্ডব চালাচ্ছে আন্দোলনকারীরা। ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক ব্যক্তিগত সম্পত্তি থেকে সরকারি সম্পত্তি। রাস্তার মাঝে দাউ দাউ করে জ্বলছে আগুন। রাস্তায় নামানো হয়েছে বাংলাদেশি সেনা। রাস্তা কাঁপিয়ে ছুটে যাচ্ছে লড়াকু ট্যাঙ্ক। আকাশে উঠছে হেলিকপ্টার। দেশ জুড়ে জারি কারফিউ। আমাদের চেনা বাংলাদেশ এখন যেন এক যুদ্ধক্ষেত্র। কিন্তু এর কারণ কি বলুন তো? শুধুই কি সংরক্ষণ বিরোধিতায় ছাত্র আন্দোলন, না বিদেশি ও মৌলবাদী সংগঠনের ষড়যন্ত্র? আজ বাংলার প্রাইম টাইম তারই উত্তর খুঁজবো। এরপর একটা প্রশ্ন উঠে আসছে, এবং এই যে আমরা বলছি, যে আমরা দেখাচ্ছি, এবং সব থেকে বড় কথা, টিভি খুলুন অথবা আপনি হাতে মোবাইল ফোন নিয়ে বিভিন্ন সমাজ মাধ্যমগুলো দেখুন, তাহলে আপনি একটার পর একটা এমন জিনিস দেখবেন বা এমন পোস্ট দেখবেন যার মধ্যে থেকে অন্ততপক্ষে দুটো অ্যাঙ্গেল বেরিয়ে আসছে। একটা হলো এই সংরক্ষণ বিরোধিতা, যেটা একেবারে বাংলাদেশের অভ্যন্তরীণ একটা বিষয়, একটা সমস্যা, তার সমাধান তারা খুঁজছে। খুব স্বাভাবিক, তাদের নিজস্ব একটা সমস্যা থাকতেই পারে, তার সমাধান তারা কিভাবে খুঁজবে, সে রাষ্ট্র কিভাবে সেটা সমাধান খুঁজবে, সেটা একেবারে বাংলাদেশের নিজস্ব সমস্যা থেকে তারা কিভাবে সমাধান পাবে সেটা বিষয়। কিন্তু এর মধ্যে ভারত বিরোধিতা যেন মাথাচাড়া দিয়ে উঠছে। কিভাবে একটু শোনাবো আপনাদের। কি সেখানে স্লোগান দেওয়া হচ্ছে এই আন্দোলনের নামে। কোথাও গিয়ে আপনাকেও ভাবাবে এই স্লোগানগুলো এই আন্দোলনের সঙ্গে, এই ইস্যুর সঙ্গে কিভাবে সম্পর্কিত হতে পারে। শোনাবো। একেবারে মিছিল, অনেক মিছিলে প্রচুর মানুষ হাঁটছে, বলা হচ্ছে ছাত্রদের নাকি আন্দোলন। কিন্তু একটা কথা ভাবুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, রাজশাহী হোক, মিরপুর হোক বা অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয় হোক বাংলাদেশের, তাদের কোন স্বার্থ রয়েছে যেখানে সরকারি চাকরিতে সংরক্ষণ মুক্তি চাইছে বা তারা চাইছেন রিফরমেশন? কিন্তু সেই জায়গা থেকে তাদের কোন ইস্যু থাকতে পারে যে ভারত ছাড়ো, নির্দিষ্ট কাউকে বলা হচ্ছে ভারতে চলে যাও বা ভারত থেকে এখানে এসো না, এই ধরনের, বা কোথাও গিয়ে আমাদের প্রধানমন্ত্রীর নাম করে পর্যন্ত বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। আদতে এই সংরক্ষণ ইস্যুর সঙ্গে কোনোভাবে ভারতের সঙ্গে বিদ্বেষ কোনোভাবে কি উঠে আসে? কোনোভাবে আসে না। শুধু এই যে আপনাদের স্লোগান শোনালাম এটাই কিন্তু বিষয় নয়। এরপরেও আরেকটা জিনিস আপনাদের এই মিছিল থেকেই, এই রকম মিছিল থেকেই, যেখানে মুখ আছে কিন্তু মুখগুলো কাদের? স্টুডেন্টদের নাম করে। এরা কারা? এরা কি আদতে এই মিছিলে কোনো স্টুডেন্ট নাকি মৌলবাদী যারা ভারত নিয়ে বিভিন্ন মন্তব্য করছে, বিদ্বেষমূলক মন্তব্য করছে? শুনুন আরো একটা স্লোগান, শুনুন। বিভিন্ন স্লোগান, একটা ফেস আলাদা করে বলা যাবে না। এরা একটা মব, যাকে বলা হয় সাধারণ মানুষ, মিশে যাওয়া যায় এদের মধ্যে খুব সহজেই। আপনি যেই হন না কেন, আপনার অভিসন্ধি যাই হোক না কেন। এরকমভাবেই একটা ঘটনা এবার আপনাদের দেখাবো, ঠিক পরের একটা ঘটনা যেখানে আমরা দেখেছি বিভিন্ন রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা হয়েছে। সেখানে আলাদা করে নির্দিষ্ট করে বলছি, একটা কারাগারে আগুন লাগিয়ে দেওয়া হলো। কারাগারে শুধু আগুন লাগিয়ে দেওয়া হলো না, প্রায় 800 বন্দী, যাদের মধ্যে অন্যতম বন্দীরা রয়েছে যারা, তাদের মধ্যে অনেকেই মৌলবাদী সংগঠনগুলোর এমন কিছু বন্দী যারা যদি মুক্ত থাকে দেশে, তাহলে দেশের গণতন্ত্রের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে সেটা ঠিক নয়। সেই জন্যই তারা এতদিন ধরে বন্দী, তাদেরকে মুক্ত করা হলো। আচ্ছা এবার ভাবুন তো,
যে এই যে বলা হচ্ছে যে সংরক্ষণ বিরোধী একটা আন্দোলন চলছে, যার জেরে এত আগুন, এত সংগ্রাম, এত লড়াই এবং এত মৃত্যু, এত আহতের সংখ্যা, তার মধ্যে থেকে কিভাবে এই কয়েদিদের মুক্ত করা হয়, যারা কিনা মৌলবাদী বলে চিহ্নিত, যারা দেশের জন্য রাষ্ট্রদ্রোহিতার কারণে যারা ইতিমধ্যেই চিহ্নিত। একটু মনে করে দেখুন তো, যখন আফগানিস্তানের দখল নিল তালিবান, সেই সময় ঠিক সেই দিন 15ই আগস্ট, আমার খুব ভালো মনে আছে, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে, ভারতের স্বাধীনতা দিবস ছিল, সেই দিন তালিবান দখল নিয়েছিল আফগানিস্তানের। সেই দিন একটার পর একটা জেল থেকে তালিবানরা তারা বন্দীদের এবং যাদের মাথার দাম ছিল কয়েক কোটি ডলার, এরকম মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের মুক্ত করেছিল। আজকে কেন বলছি এ কথা? কারণ দুটো ঘটনা মাত্র কয়েক বছরের মধ্যে, এই দুটো ঘটনা, কারাগার থেকে বন্দি মুক্ত করা, জঙ্গিদের মুক্ত করা এবং তালিবানদের সেই কারাগার থেকে জঙ্গিদের মুক্ত করা, কোথাও গিয়ে কি মনে হচ্ছে না খুব মিল রয়েছে? যদি থেকে থাকে তাহলে এর পেছনে কাদের উদ্দেশ্য সফল করার জন্য এই কাজ, সেটাও অবশ্যই ভাবতে হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যখন এই আন্দোলন, সেখানে ভারত বিরোধী স্লোগান কেন আসছে? বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলন, সংরক্ষণের রায় দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। এখনো বিষয়টি বাংলাদেশের সুপ্রিম কোর্টে বিচারাধীন। একটি বিচারাধীন বিষয় নিয়ে রাস্তায় আন্দোলনে নামছে এবং সেই আন্দোলনে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত বিরোধিতা এলো কোথা থেকে ভাই? কোথা থেকে এলো? ভারত বিরোধিতায় লাভ কার? কোন অঙ্কে ভারত বিরোধিতার হাওয়া, ভারত বিরোধিতার জল এইখানে এই আন্দোলনে মিশিয়ে দেওয়া হচ্ছে? এতে কার লাভ? কারা পেছন থেকে অঙ্গুলি হেলন করছেন? কাদের লাভ হতে পারে? এ বিষয়ে যখন প্রশ্ন উঠছে, তখন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী তিনি ঠিক কি বলছেন শুনবো। ভারত বিরোধী গোষ্ঠী নানান ধরনের আছে, জামাত এবং অন্য অনেকেই আছে, তারা পথে নেমে পড়েছে। যা পারা যায় গন্ডগোল বাঁধানো যায় এবং ভারতকে যদি যুক্ত করা যায়, ভারতের চক্রান্তে এইসব হচ্ছে, হ্যান হচ্ছে, এগুলো তো চলছে। নেপোয়ে মারে দই, যারা আছে সরকার বিরোধী শক্তি এবং সরকারের যাই করুক না কেন, তারা ভারত সরকারের পেছনে আছে, এটা সেখানে রুটিয়ে দেওয়া হয়। ভারত কিন্তু কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারের মাথা গলায় না। এখনো পর্যন্ত বাংলার প্রাইম টাইমে আমি এবং সন্তু অনেকগুলো প্রশ্ন তুললাম। এবার আসুন একটু একটু করে আমরা উত্তর খোঁজার চেষ্টা করি। এবারে আসি একটা নির্দিষ্ট জায়গার নাম নিয়ে, সেন্ট মার্টিন দ্বীপ। এই দ্বীপটা কোথায় অবস্থিত? কক্সবাজারে। কক্সবাজার অর্থাৎ জানেন আপনারা বাংলাদেশের যে কক্সবাজার, সেই সংলগ্ন একটা দ্বীপ বঙ্গোপসাগরের ওপর। এই দ্বীপটায় অনেক দিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ওপর বারবার চাপ দিয়ে তারা একটি সামরিক ঘাঁটি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনা সরকার, হতে পারে বাংলাদেশ ছোট দেশ, কিন্তু আমেরিকার কাছে মাথা নত করেনি এবং সেই জায়গা থেকে তারা বলেছেন নিজেদের দেশের মাটিতে তারা ভারতের উপর নজরদারি করার জন্য এতটুকু জমি ছাড়বে না। সেই জন্য তারা সেন্ট মার্টিন দ্বীপকে ছাড়েনি। আর সেই জায়গা থেকে বা সেন্ট মার্টিন দ্বীপে যদি তারা সামরিক ঘাঁটি তৈরি করতে পারে বা পারত, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খুবই একটা সুবিধা থাকতো যে তারা ভারতের উপর নজরদারি করতে পারত। একেবারে ভারতের প্রতিবেশী যে দেশ বাংলাদেশ, তাদের জমি ব্যবহার করে ভারতের উপর নজরদারি করা যেত। প্রতিরক্ষা ক্ষেত্রে হোক, কূটনৈতিক দিক থেকে হোক, সব দিক থেকে ভারতের সেটা বিরোধী হতো এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও কোথাও গিয়ে খারাপ জায়গায় যেত, যেখানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিনের পর দিন আরও উন্নততর হচ্ছে। সেই জায়গা থেকে আর একটা দেশ, চায়না, চীন, সেই দেশও কোনোভাবেই ভারতের উত্থান চায় না। সেই কারণে তারা বিভিন্ন সময়, আজকেও যখন দেখতে পাচ্ছি চায়নার সঙ্গে রয়েছে পাকিস্তান, তারাও কিন্তু এর ভেতর দিয়ে তাদের ফন্দি ফিকির কার্য একেবারে তারা বাস্তবায়িত করার চেষ্টা করছে, এমনটাও মনে করছে অনেকেই। যখন ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের চির ধরানোর চেষ্টা করছে কিছু বাইরের শত্রু, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়েছেন ভারত বাংলাদেশের বন্ধুত্ব। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী কিছু করা যাবে না, সাফ বার্তা দিয়েছেন হাসিনা। ছাত্রদের ঢাল করে কি আদতে চলছে বিদেশি ষড়যন্ত্র? সংরক্ষণ বিরোধী আন্দোলনের মধ্যে সামনে আসছে ভারত বিরোধী বিভিন্ন স্লোগান, বিভিন্ন পোস্টার। যে ছবি আপনারা দেখলেন,
বাংলাদেশের কক্সবাজারের অন্তর্গত সেন্ট মার্টিন দ্বীপ। সেই দ্বীপে বহুদিন ধরে দখলদারির চেষ্টা চালাচ্ছে। কারা চালাচ্ছে আমি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। কি সেই দ্বীপ, কোথায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ, সেই দ্বীপ কক্সবাজার থেকে কাছে, টেকনাফ থেকে কাছে, কিন্তু পশ্চিমবঙ্গের থেকেও কাছে। এই ছবিটা যদি আমি দেখাই, এটা পশ্চিমবঙ্গ, আমাদের ভারতবর্ষ, এই আমাদের রাজ্য। সেই রাজ্য থেকে কিছুটা দূরেই কিন্তু এই দ্বীপ, এই দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ। এই দ্বীপ যদি দখল করা যায় তাহলে এই দ্বীপে যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক ঘাঁটি তৈরি করতে পারবে এবং সেটাই চাইছে, কিন্তু মার্কিন মিলিটারিকে ঢুকতে অনুমতি দেননি হাসিনা। সেন্ট মার্টিন দ্বীপ, সেই দ্বীপ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চলে যায় তাহলে আমাদের ভারতের উপর নজর রাখতে কি সুবিধা হবে? এর পাশাপাশি মায়ানমার, উত্তর পশ্চিম, শুধুমাত্র এই দ্বীপের উপর নজর রয়েছে বাইরের দেশে তা নয়, এই মায়ানমারের দিকেও নজর রয়েছে। চীন কি হাত গুটিয়ে বসে থাকে? চীন কি ভাবছে? তুমি বিষয়গুলো একেবারে একটু একটু করে বলছিলে, যেখানে একদিকে আমেরিকা চাইছে ভারতের উপর নজরদারি চালিয়ে যেতে, অন্যদিকে চীন, ভারতের অন্যতম শত্রু, যারা চায় না তৃতীয় ইকোনমি থেকে যাতে তারা একদম পঞ্চম ইকোনমি থেকে যাতে তৃতীয় অর্থনীতির জায়গায় ভারত যেতে না পারে, সেই জায়গায় যাতে আটকে দেওয়া যায় তাদের, সেই জন্য চীনও একেবারে উঠে পড়ে লেগেছে। আমরা জানি কায়াকফুর কথা, কায়াকফু বন্দর, ডিপসি এই বন্দর, সেখানে চীন ইতিমধ্যেই তার কবজা করেছে। এটা কোথায় না মায়ানমারে অবস্থিত এই কায়াকফু ডিপসি বন্দর বা দ্বীপটা। সেখান থেকে তারা চাইছে যাতে কোনোভাবে ভারতের ওপর নজরদারি চালানো যায়। তাহলে আপনি ভেবে দেখুন যে ভারতের চারপাশে যে ছোট ছোট প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, তাদেরকে কোনো রকমভাবে তাদের মাটি ব্যবহার করে ভারতের ওপর যাতে প্রভাব বিস্তার করা যায়, চাপ সৃষ্টি করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে চায়নার তরফ থেকে, আমেরিকার তরফ থেকে। চীন এই কায়াকফুর ওপর দখল নিয়েছে। এবার সেখান থেকে ঠিক তার উল্টো দিকে হলো বিশাখাপত্তনম, এবং বিশাখাপত্তনমের একেবারে উপকূলে রয়েছে আইএনএস বর্ষা। এই আইএনএস বর্ষা হলো বর্ষা প্রজেক্টের অন্যতম, যেখানে সাবমেরিন, পারমাণবিক সাবমেরিনের বহর তৈরি হবে। এই প্রকল্প নেওয়া হয়েছে ইতিমধ্যেই। ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে একটা বড় দিক খুলে যাবে, তার উপর নজরদারির চেষ্টা। অন্যদিকে তার ঠিক ওপরে আমরা যদি দেখি তাহলে হচ্ছে এপিজে আব্দুল কালাম দ্বীপ। এই দ্বীপ হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ, পরীক্ষামূলক উৎক্ষেপণ যাতে করা যায়, সেই জন্য এই জায়গাটিকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই আমরা জানি বিভিন্ন উৎক্ষেপণ পরীক্ষামূলকভাবে হয়ে থাকে, এবং সেই গোটা প্রতিরক্ষা ক্ষেত্রে এই দুটো দিককে যদি দেখা হয় তাহলে এই কায়াকফু থেকে যদি নজরদারি চালানো যায়, দুটোকেই তারা নিজেদের নজরদারির মধ্যে রাখতে পারবে। এটাই চীনের লক্ষ্য। সেই জন্যই কায়াকফুর ওপর এতভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে দখলে রাখা যায় কায়াকফুকে। আর এখানে শুধুমাত্র মার্কিন অর্থাৎ আমেরিকার নজর নেই, জমি লোভী চীনেরও নজর রয়েছে। আর এখানে আসল খেলা। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনবো। এর পেছনে কিন্তু সম্ভবত কোনো বিদেশি শক্তি, অত্যন্ত ক্ষমতাশালী কোনো বিদেশি রাষ্ট্রের স্বার্থান্বেষী হাত রয়েছে। সেই জন্য এই বাংলাদেশের সাম্প্রতিকতম ঘটনাকে আমি কোনোভাবেই মাল্টি লেয়ার হিসাবে দেখছি না, মাল্টি লেয়ার হিসাবেই দেখছি, কারণ এর পেছনে বিভিন্ন বহু স্তর রয়েছে। তবে এক্ষুনি এই ব্যাপারে মন্তব্য করাটা সমীচীন হবে না। তবে এটা বলতে পারি যে ভারতের জন্য চিন্তার ব্যাপার, কারণ প্রতিবেশী রাষ্ট্রে যদি আগুন লাগে তাহলে ভারত সে আগুন থেকে কতটা বাঁচতে পারবে, বা সে আগুন যাতে ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে না পড়ে তার প্রতিষেধক ব্যবস্থা কি নিচ্ছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।